দুইটা পেজে আসবে। নিচের কোশ্চেনটা 4 নাম্বার কোশ্চেনটা হচ্ছে আপনাকে একটু এখানে ক্যালকুলেট না, এখানে মানে ক্যালকুলেট করবেন বাট দেখাইতে হবে কিভাবে ক্যালকুলেশনটা হলো। শুধু সংখ্যাটা লিখলে হবে না, একটু ক্যালকুলেট করলে যেটা আপনি বুঝতে পারছেন। দ্যাটস ইট, আর কোনো মেসেজ নাই, আপনারা স্টার্ট করেন। এখন হচ্ছে 7:05 বাজে, আমরা এক্স্যাক্টলি 7:25 আপনারা আমাকে পাঠাবেন। খুব বেশি না, খুব ছোট ছোট করে লিখবেন, ব্রিফ, ভেরি ব্রিফ। স্যার 4টা কোশ্চেনে অ্যানসার করতে হবে নাকি? অ্যানসার করতে হবে হাফ পেজের মধ্যে, অর্ধেক পেজে একটা কোশ্চেন, ওর মধ্যেই সুন্দর করে একটু লিখে আপনি যেটা বুঝছেন বা যেটা আপনার মনে আসে সেটা লিখে পাঠিয়ে দিন। সময় কতক্ষণ? জি স্যার সময় কি 20 মিনিট? 20 মিনিটস। তারপর স্যার আপনার মেইলে পাঠাবো? আমার মেইলে পাঠাবেন। জি, টাইমটা অনেক কম হয়ে গেছে। না কম না, আমি হিসেব করে দিয়েছি, অত সময় লাগবেও না। স্যার এরকে যে হোয়াট ইজ কার্নেল কি ছবি এঁকে দিতে হবে? স্যার আসসালামু আলাইকুম। না, ছবি লাগবে না। আপনি যদি আপনার অর্ধেক পেজের মধ্যে যদি লিখতে পারেন ফাইন, ছোট করে দিতে পারেন, বাট অতটাই এসেনশিয়াল না, দরকার নেই। দয়া একটু কমাতো। হোয়াট ইজ কার্নেল? সবাই মাইকটা অফ করে ফেলি, সবাই যার মাইকটা অফ করে আমরা 25-এ সেন্ড করব। জিমেইলে আমার জিমেইল অ্যাড্রেসটা আমি এখানে শেয়ার করছি, আপনারা পাঠাতে সুবিধা হবে। সিপিইউ শিডিউলিং ইনফরমেশন। আচ্ছা, প্রসেসগুলো স্টেট, প্রত্যেকটা প্রসেস কোন স্টেটে আছে এইটা ওর কাছে ইনফরমেশন থাকবে। কার কাছে থাকবে? প্রসেস কন্ট্রোল ব্লকের কাছে। প্রোগ্রাম কাউন্টার কি বলবে? ইন্ডিকেট দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট এক্সিকিউশন ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড ফর দিস প্রসেস। নেক্সট যে প্রসেসটা এক্সিকিউট হবে তার ইনস্ট্রাকশনটা কি, তার অ্যাড্রেসটা কোথায়, ওইটা কোথায় আছে, এটা প্রোগ্রাম কাউন্টার অ্যাসাইন করবে, মানে তার কাছে ইনফরমেশন থাকবে। সিপিইউ রেজিস্টারে কি করবে? রেজিস্টারের ভ্যালুটা আমরা আগে পড়েছি, রেজিস্টার ওই করেসপন্ডিং ভ্যালু গুলা রাখবে। হয় সেটা ভ্যালু হতে পারে অথবা কোনো ইনস্ট্রাকশনও হতে পারে, বিভিন্ন ধরনের সিপিইউ রেজিস্টার আছে। এটা আমরা যখন কম্পিউটার আর্কিটেকচার করবো, আর্কিটেকচারে আছে ডিটেইলস। সিপিইউ শিডিউলিং ইনফরমেশন, অনেকগুলো শিডিউলিং টেকনিক আছে। কোনটার শিডিউল কি, কোন প্রসেসটাকে আগে ধরবে, কোনটাকে পরে করবে, অথবা অনেকগুলো আছে। এখানে শিডিউলিং ইনফরমেশন নাই, আমরা শিডিউলিং ইনফরমেশনে যাব। যে ধরেন একটা প্রসেস যদি আমার 10টা প্রসেস এট এ টাইম রান হয়, একটা প্রসেস শেষ হওয়া পর্যন্ত আরেকটা প্রসেস বসে থাকবে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে নির্ভর করবে শিডিউলিং অ্যালগরিদমের উপর। অ্যালগরিদমটা যদি আমার এমন হয় যে মানে রাউন্ড রবিন স্ট্রাকচারে চলবে, তাহলে একটা প্রসেসের একটা পার্ট শেষ করে সিপিইউ কি করবে, অন্য একটা প্রসেস ধরে সেখানে তার কিছু পার্ট করবে, শেষ করে মানে ওই রাউন্ড রবিন একটা ব্লক থাকবে, সেই ব্লক শেষ করে আবার আরেকটাতে আসবে, আরেকটা প্রসেস শেষ করে আরেকটাতে যাবে, এইভাবে। ওকে, আমরা যদি এটাকে ভিজুয়ালাইজ করতে যাই, তাহলে দাঁড়ায় কি, ভিজুয়ালাইজ করতে গেলে আমরা 3-4টা কথা বলছি। আমরা ওয়ার্ডে কাজ করছি, আমি এক্সেলেও কাজ করছি, একটা ইমেইল লিখতেছি, পাঠাচ্ছি, আবার একদিকে আমি ব্রাউজিং করছি, ইন্টারনেট সার্ফিং করছি।
সো এই যে 4টা 5টা 10টা কাজ এট এ টাইম হচ্ছে কোন প্রসেসের কোন স্টেট, আমার ওয়ার্ডের কোন স্টেজে আছি সেটা ওই যে স্ট্যাটাসে সেটা বলবে যে এইটা আমার কোন স্টেটে আছে। আচ্ছা, এরপরে আসেন আপনি বললাম আমি এক্সেলেও কাজ করছি, সেখানে একটা বিশাল একটা ক্যালকুলেশন আছে, ওইটাকে কম্পিউট করছি। সেই ক্ষেত্রে সিপিইউ শিডিউলিং ইনফরমেশনে তাহলে কি রাখবে যে হচ্ছে কার শিডিউল এখন আসছে, ওয়ার্ডের অল্প একটু মাইক্রোসেকেন্ড কাজ ওয়ার্ডে করে ছেড়ে দিবে, এক্সেলে যাবে সেখানে একটু করবে, করে আবার ব্রাউজারে যাবে সেখানে একটু করে শেষ করে আবার ওয়ার্ডে আসবে, আবার এক্সেলে যাবে, এরকম ভাবেও কাজটা হতে পারে। সো আমরা যখন বাস্তবে যখন দেখছি আমি যেটা করছি ঠিক সেটাকেই দেখছি, আসলে ভিতরে কাজ হয় মানে কি বলবো এটাকে ছোট ছোট আকারে রাউন্ড রবিনে হতে পারে, অথবা শর্টেস্ট জব টাস্ক হতে পারে, যে কাজটা খুব ছোট সেটা আগে শেষ করবে, তারপরে একটু বড় যেটা আছে সেটা ধরবে, এরকম প্রসেসে হতে পারে। ওকে, এই সমস্ত ইনফরমেশন গুলো থাকবে হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লকের কাছে, যেটাকে মেইন ইনফরমেশন কি বলবো সেন্ট্রাল পয়েন্ট অফ প্রসেসর, সেটা হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লক। আর কি ফাংশন প্রসেস কন্ট্রোল ব্লকের? মেমোরি ম্যানেজমেন্ট ইনফরমেশন। This information may include such item as the value of the base and limit register and the base table of the segment table or the segment table depending on the memory system used by the system. আচ্ছা, তাহলে এই প্রসেস কন্ট্রোল ব্লক কি করবে? মেমোরি ম্যানেজমেন্ট ইনফরমেশন। আমরা আমাদের মেমোরির কোন অংশে কোন প্রসেস আছে, তার অ্যাড্রেসটুকু এই প্রসেস কন্ট্রোল ব্লক রাখবে, এই ইনফরমেশনটা তার কাছে রাখবে। এরপর আছে অ্যাকাউন্টিং ইনফরমেশন, কে কতটা প্রসেস হচ্ছে, কোন প্রসেস কতটুকু কমপ্লিট করলো, এগুলো থাকবে হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন। আর কি করবে? আইও স্ট্যাটাস ইনফরমেশন, কোন আইও বিজি আছে, কোন আইও থাকে, কে কোন আইও কে চাচ্ছে, সেগুলো থাকবে হচ্ছে এখানে। ফর এক্সাম্পল আইও হতে পারে নেটওয়ার্কিং, আমি নেটওয়ার্ক দিয়ে একটা ইনফরমেশন পাঠাবো, প্রিন্টার দিয়ে একটা পাঠাবো, আমি ইনফরমেশন নিচ্ছি একটা দিয়ে, এরকম হতে পারে। সো এই সমস্ত ইনফরমেশন রাখবে হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লক। প্রসেস কন্ট্রোল ম্যানেজমেন্টের একটা ভাইটাল একটা পার্ট। Last, in brief, the process control block simply serve as the repository for any information that may vary from process to process. তাহলে একটা প্রসেসের এন্টার ইনফরমেশন থাকবে হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লকের কাছে। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। জাকারিয়া কি বুঝলেন? প্রসেস কন্ট্রোল ব্লক যেমন কারণ আমরা যদি বেশ করে যেমন ইন্টারনেট ব্রাউজ করলাম, আবার এমএস ওয়ার্ডে কাজ করতেছি, এক্সেলেও কাজ করতেছি, তখন প্রসেস কন্ট্রোল বক্স তখন ওগুলোকে ক্ষুদ্র আকারেও করতে পারে, মানে প্রত্যেকটা পিছিয়ে নজর দিয়ে সে আস্তে আস্তে কমপ্লিট করে। আমরা দৃশ্যমান মনে হয় যে এটাই করছে, তা না, ভিতর থেকে প্রসেস কন্ট্রোলে পার্ট বাই পার্ট করে নেয়। রাইট। আর তাহলে প্রসেস কন্ট্রোল ব্লক হচ্ছে এই সমস্ত প্রসেসের স্টেটগুলো সে রাখবে, কোন স্টেটে আছে, সে মেমোরিতে ফর এক্সাম্পল র্যামে কোন জায়গায় বসে আছে সেটা, সেই অ্যাড্রেসটা তার কাছে থাকবে। ওই প্রসেস ফর এক্সাম্পল ওয়ার্ডে প্রসেস আইও কি ব্যবহার করছে তার কাছে থাকবে, সে কি আইও চাচ্ছে। আমি একটা প্রিন্ট দিলাম, তাহলে সেটা আউটপুটে যাচ্ছে, অথবা ওই ডেটাটা আমি নেটওয়ার্কে শেয়ার করলাম। আইও স্ট্যাটাস মিন্স আসলে এটা বাংলাটা ইনপুট আউটপুট। আচ্ছা, ওকে ওকে। তার মানে হচ্ছে এই যে একটা প্রসেসের এভরি ইনফরমেশন, আমরা লাস্টের কথাটা দেখেন, সার্ভ অ্যাজ এ রিপোজিটরি ফর এনি ইনফরমেশন। প্রসেসের প্রত্যেকটা প্রসেসের সমস্ত ইনফরমেশন থাকবে হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লকের কাছে।
আর স্টেট গুলো হচ্ছে আলাদা করে ডিফাইন করা থাকে যে কোন প্রসেস কোন স্টেটে আছে। জি মানে স্যার সিম্পলি পুট বলতে গেলে প্রসেস কন্ট্রোল ব্লক প্রসেসের সমস্ত ম্যানেজমেন্ট যেগুলো আছে মানে কন্ট্রোল করে, রিসোর্স অ্যালোকেশন, তারপর যা যা আছে অ্যাকাউন্টিং, ইনপুট আউটপুট, টোটাল ইনফরমেশনটা রাইট টোটাল ম্যানেজমেন্টটা করবে সে, টোটাল ইনফরমেশন থাকবে তার কাছে। ওকে স্যার। প্রসেস কন্ট্রোল ব্লক এটা প্রসেসর থেকে লজিক্যালি হয়, এই তো স্যার? এটা প্রসেসরের একটা পার্ট। জি মানে লজিক্যাল পার্ট এক্স্যাক্টলি। আর মেইন একটা পার্ট ধরেন একটা ক্যালকুলেশন 2 + 3 = 5, এটা আমি প্রসেসরকে বললাম, প্রসেসর কি করলো, এইটা হচ্ছে প্রসেসর কি করলো, এটা হচ্ছে প্রসেস করে দিল। এটা তো ডেফিনেটলি প্রসেসরের একটা পার্ট, এটা আমরা ভেরি সিম্পল, এটা আমরা জানি। কিন্তু এই যে প্রসেসটা ফর এক্সাম্পল এটা আমি দিলাম কোথায়, ক্যালকুলেটরে দিলাম, তাই না? জি ক্যালকুলেটরে আমি 2 ইনটু, তাহলে ক্যালকুলেটরটা যখন আমি CALC ক্যালকুলেটরটা যখন আমি উইন্ডোজ ব্রাউজার থেকে যখন ওপেন করলাম তখনই একটা প্রসেস ক্রিয়েট হলো। ফাইন, এই প্রসেসে ক্রিয়েট করে আমি বসে আছি, তাই না? কিন্তু ওখানে কিন্তু কোনো রানিং স্টেট নাই, এখন কিছু সে করছে না, কোনো এক্সিকিউশন নাই। প্রসেসরে র্যামে সে জায়গা নিয়ে বসে আছে, কিন্তু তাকে আমি কোনো এই মুহূর্তে আর কোনো কাজ দিচ্ছি না। ওকে, কিন্তু র্যামে সে একটা জায়গা নিয়ে বসে আছে। হ্যাঁ রাইট। এরপরে আমি কি করলাম, 2 প্রেস করলাম, ওখানে 2 প্রেস করার সাথে সাথে প্রসেসরে কি করলো, একটা কাজ করা শুরু করলো। একটা রেজিস্টারে কি 2 ভ্যালুটা রেখে দিল। এরপরে যখনই আমি প্লাস চাপ দিলাম তখনই সে কি করবে, একটা ইনস্ট্রাকশন পাইলো। 2+ যখনই চাপ দিলাম তখনই সে একটা ইনস্ট্রাকশন পাইলো। কি হলো, ইনস্ট্রাকশনটা হচ্ছে অ্যাড। জি অ্যাড একটা আমরা রাইট অ্যাড একটা ইনস্ট্রাকশন সে পেয়ে গেল, অ্যাড। তাহলে অ্যাড যদি হয় একটা ইনফরমেশন আমি আগে দিলাম, পরে আরেকটা দিলাম, 2 + 5 যখনই দিলাম সে একটা ইনস্ট্রাকশনের একটা 2টা ভ্যালু লাগবে, ওই 2টা ভ্যালু সে পেয়ে গেল। অ্যাডের 2টা ভ্যালু লাগবে, সেই 2টা ভ্যালু পেয়ে গেল। এরপরে যখনই আমি এন্টার চাপ দিলাম, জি যখনই আমি রেজাল্ট দিয়ে দিল, এন্টার চাপ দিলাম তখনই সে এটা এক্সিকিউশনটা করলো। বাট এর আগে সে কি করবে, 2 + 5 কিন্তু ভ্যালুতে রেখে দিল, মানে আই মিন কি তার 2টা রেজিস্টারে এই ভ্যালুটা রেখে দিল। যখনই এন্টার চাপ দিব তখনই সে আমাকে প্রসেসটা এক্সিকিউট করে ভ্যালুটা আমাকে আউটপুটে দিচ্ছে। রাইট, আচ্ছা। এরপরে আপনি এটা ওয়ার্ডের কথা চিন্তা করেন, এক্সেলের কথা চিন্তা করেন। এইবার হচ্ছে আমি তো অনেকগুলো প্রসেস এরকম ভাবে এক্সিকিউট করতে পারি এট এ টাইম। সো এই সমস্ত প্রসেসের সমস্ত ইনফরমেশন, তো আমার ক্যালকুলেটর এখন কোন স্টেজে আছে, এটা যদি অনেক বড় ক্যালকুলেটর হয়, অনেক বড় ক্যালকুলেশন হয়, আমার এক্সেলে অনেক বড় ক্যালকুলেশন হচ্ছে, বেশ কিছু আমি সার্চিং করতেছি, একটা এক্সেলে অনেক সময় নিচ্ছে, একটা ওয়ার্ডে আমার 5000 পেজের একটা ওয়ার্ড ফাইল আছে, সেখানে আমি একটা কিছু সার্চ দিচ্ছি, তাহলে কি এটা অনেকক্ষণ সময় নিচ্ছে না? নিচ্ছে। তার মানে কি প্রসেসর তখন কাজ করছে। ওই সময়ে আপনি যদি ইয়ে করেন, একটা ক্যালকুলেটরে কাজ করেন, ছোট্ট একটা যোগ আপনি দেন, ওই সময় কিন্তু আপনাকে সে আউটপুটটা দিচ্ছে না? দিচ্ছে। আরেকটা কাজ করলে সেটাও দিচ্ছে, ওইদিকে কিন্তু ওই প্রসেসটা চলতেছে। দ্যাট মিনস দ্যাট মেমোরি প্রসেসর তখন শেয়ার হচ্ছে এই প্রত্যেকটা। আচ্ছা, এরপরে আপনার আরো টেকনোলজি আসছে। আপাতত এটুকু আমরা এখানে বুঝি যে প্রসেস কন্ট্রোল ব্লক এই সমস্ত ইনফরমেশনটা রাখছে। তাহলে প্রথম ইনফরমেশন আমি প্রসেসের এই ওয়ার্ডের স্টেট হচ্ছে ওয়ার্ড রানিং, ওয়ার্ডের স্টেট হচ্ছে তখন রানিং। অনেক লম্বা একটা সার্চ দিচ্ছি, আমি সার্চ করতেছে, সেটা আমাকে প্রসেস রানিং। ইন দ্য মিন টাইম আরেকটা প্রসেস স্টেট হচ্ছে কোথায়, ক্যালকুলেটর। আমি বললাম যে ছোট্ট একটা ম্যাথ আমি করলাম, সেটা প্রথমে গেল হচ্ছে ইনিশিয়াল স্টেজ, এরপরে রেডি হলো, রেডি হওয়ার পরে এক্সিকিউট হয়ে গেল, 5 আমাকে আউটপুট দিয়ে দিল, আউটপুট পরে টার্মিনেট হয়ে গেছে। সো এই সমস্ত প্রত্যেকটা সেকেন্ডের, মাইক্রো সেকেন্ডের ইনফরমেশন গুলো প্রসেস কন্ট্রোল ব্লক আমাকে প্রিজার্ভ করছে। ওকে, আই থিংক সবাই ক্লিয়ার? জি।
প্রসেস স্ট্রেট। এটা মাইক্রো সেকেন্ডে করে না ন্যানো সেকেন্ডে? এইটা মাইক্রো সেকেন্ডে। মাইক্রো সেকেন্ড, জি মাইক্রো সেকেন্ডে করছে, আর ন্যানো সেকেন্ডে করবে। ইন ফিউচারে ন্যানো টেকনোলজিতে গেলে তখন ন্যানো সেকেন্ডে করবে। আমরা এখন তো মাইক্রো টেকনোলজিতে আছি। ও আচ্ছা আচ্ছা, আমরা এখন মাইক্রো টেকনোলজি। মাইক্রো তাই যে দ্রুত হয়, ন্যানো হলে তো আরো চোখের আরো ফাস্টার হবে ডেফিনেটলি। মাইক্রো কম্পিউটার আমার ফোনের এখন ছোট্ট একটা ফোনে আবার পুরো কম্পিউটারে চলে আসছে। তো ন্যানো হলে আমার কোথায় আসবে? আমার আঙ্গুলের উপরে চলে আসবে আমার একটা কম্পিউটিং প্রসেসর। জি জি হিসেবে তাই বলে না হ্যাঁ, ন্যানো টেকনোলজিতে? রাইট, জি জি হ্যাঁ চলে আসবে, চলে আসার কথা। আদারওয়াইজ আপনি চিন্তা করেন র্যাম, আপনার যদি পেন ড্রাইভটা কতটুকু? অনেক Size ছোট, কত জিবি? 1 ইঞ্চির মতো দেখা যায়, কিন্তু ভিতরে যেটা আপনার ছোট, আরো ছোট, আরো ছোট, আর অনেক এখন ছোট, size- একটা সিমের সমান, একটা ন্যানো সিমের সমান। একটা ন্যানো সিমের সমান, রাইট? ওটার ক্যাপাসিটি কত জিবি? 132 জিবি আছে, আরো বড় আছে। আরো বড় আছে। আমি আর যাওয়ার 256 জিবি দরকার আছে। নাই, আর যাওয়ার দরকার নাই। চিন্তা করেন 132 জিবি এই ছোট্ট একটা সিমের একটা যে ক্যাপাসিটি, এর ভিতরে কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা আপনি ওখান থেকে যখনই দেখবেন না যে ডাটা আছে, যখনই ওখান থেকে যখন একটা ভিডিও হাজার শত ভিডিও বের হয়ে যাবে, তখনই বুঝবেন ঘটনা কি। এইটুকুর মধ্যে এটা কিভাবে সম্ভব, তাই না? এটা সামটাইম একটু অবিশ্বাস্য মনে হয় না, মানুষের মাথায় যে ব্রেনটা আছে সেখানে ওই সর্ষের দানার চেয়েও নাকি ছোট নাকি, এর মধ্যে যদি আমরা নিউরন। এত কিছু থাকে তাহলে এটা তো এরকম আসতেই পারে, বাস্তবতা আসতেই পারে। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে তো স্যার, এই যে কথাগুলো, এগুলা যে কি হয়, মানে কাজ তৈরি হয় কিভাবে, এটা তো মেশিনই তৈরি করে। আসলে লজিক্যালি আসলে জিনিসটা, ব্যাপারটাকে ফিজিক্যাল তো দেখা যায় না, সম্ভব না। না, ফিজিক্যালি এটাকে সম্ভব। এটা সম্ভব কিভাবে? আর মাইক থেকে আওয়াজ আসতেছে, সংবাদ আসতেছে। জি আচ্ছা, আমরা ঠিক আছে, বন্ধ হয়েছে। জি একটু খেয়াল করবেন, এটাকে বাস্তবে যদি আপনি দেখতে চান। আমি নেটওয়ার্কের বিষয়গুলো যখন পড়াতাম তখন আমি ভিজুয়ালাইজ কিছুটা করাতে চাইতাম, ওই যে মানে আই মিন কি ইয়েতে আর কি বলে, এটা ডাটাটা কমিউনিকেট করে কিভাবে সেটাকে। আচ্ছা, আপনি হাঁটছেন, আমি আপনাকে ভিডিও করতেছি, হ্যাঁ জি হাঁটতেছেন, আপনি দৌড়াচ্ছেন, সেটাও আমি আপনাকে ভিডিও করতেছি। ফাইন, করলাম, করার পরে এটাকে যদি আমি আপনি হাঁটতেছেন 1 কিলোমিটার, সময় লাগলো আপনার কত 11 মিনিট বা 15 মিনিট। 15 মিনিট। আমি আপনাকে 15 মিনিট ভিডিও করলাম, ক্যামেরা বন্দি করলাম, 15 মিনিট ধরে ধরে আমি দেখতে পারি। অথবা কত মিনিট এটা দেখতে পারি? জি, আপনার 15 মিনিটের হাঁটাটা আমি আমার কম্পিউটারে বসে দেখব, কত মিনিটে দেখতে পারি? এটা আপনি 1 মিনিটও দেখতে পারেন, আবার আধা ঘন্টাও দেখতে পারবেন, আবার সেকেন্ড মারতে পারেন। 1 মিনিটে না, এটা কি যদি আমি 1000 টাইম কমাই দিই, ফাস্টার করে দিই? জি, সেকেন্ড সম্ভব হয়ে যাবে। কয়েক সেকেন্ড দেখা যায়। জি, তো এইটা কি আপনি একটু ভিজুয়ালাইজ করেন যে এটাকে আমরা এটাকে সম্ভবত সর্বোচ্চ 4 গুণ পর্যন্ত করা যায়, 4 টাইমস পর্যন্ত করা যায়। না, আচ্ছা 4 টাইমস পর্যন্ত আপনাকে ভিজুয়ালাইজ করার সুযোগ দিচ্ছে। জি, আপনাকে ওইটা রিডেবল করার জন্য, ভিজুয়ালাইজ করার জন্য। বাট আপনি যখন এটাকে ক্যালকুলেট করবেন, যখন প্রসেসরে দিবেন, যখন এটা দিয়ে কমিউনিকেট করাবেন, তখন তো আর আপনি নিজের চোখে দেখবেন না, তখন দেখবে হচ্ছে কম্পিউটার। জি জি, তো কম্পিউটার চোখে যখন দিবেন, তখন এটাকে আপনি 1000 টাইম কমাই দেন, 1000x করে দেন। 1000x করে দিলে তো কয়েক সেকেন্ডে দেখা সম্ভব, কম্প্রেস করে দিলেই। ওইটা আপনি বুঝবেন না, কিন্তু ওরা বুঝবে। সো আপনি আবার চিন্তা করেন, এটা 4 টাইমস আপনি যখন কমাই দিলেন, এটা আপনি দেখতেছেন যে আপনি এটা দেখতেছেন। সো এবার এটা কিন্তু বোঝা যায় কি ঘটনা ঘটছে, এটা বোঝা যায়। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে, রাইট? সো এবার চিন্তা করেন, কম্পিউটারও কিন্তু এরকম বুঝতে পারে, বিকজ অফ সেখানে মাইক্রো সেকেন্ডে সব চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আর এগুলা সবই আপনি বুঝবেন যদি আপনি আপনার প্রসেসরের
প্রসেসরের যে ক্লক স্পিড সেটাকে যদি আপনি 10 হার্টজে নিয়ে আসতে পারেন, জি জি 10 হার্টজ, এখন আছে কত 3 গিগাহার্টজ সর্বোচ্চ, তাই না? জি জি হ্যাঁ 3 গিগাহার্টজ আমাদের প্রসেসর গুলো এখন ধরেন 2.9 গিগাহার্টজ 8 বা 1.92 গিগাহার্টজ এর প্রসেসর আমরা अवेलेबल পাই। ওকে, তাহলে সেইখানে ওটাকে আপনি যদি 10 হার্টজে নিয়ে আসেন তাহলে কি হবে? ওই যে আমরা যেটা বললাম লাইট যদি আপনি 10 হার্টজে আনেন তাহলে কি হবে? বোঝা যাবে। যদি 5 হার্টজে নিয়ে আসেন তাহলে আরো বেশি বোঝা যাবে। লাইট অন হচ্ছে অফ হচ্ছে, অন হচ্ছে অফ হচ্ছে, একদম বুঝতে পারবেন। ঠিক প্রসেসরকেও যদি আপনি আস্তে করে ওভাবে নিয়ে আসেন তাহলে কি হবে? ক্লক সিগন্যালটা আপনি যদি 10 হার্টজে নিয়ে আসেন 5 হার্টজ আপনি সব দেখতে পারবেন। কোথায় আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি, আমাদের দেখা কোন জিনিস দেখা সেটা আমাদের চোখে রিফ্লেকশন হয়ে আবার সেই জিনিস থেকে আমাদের চোখে রিফ্লেকশন আবার আমাদের দেখায়, সেটা তো ন্যানো সেকেন্ডে হয়। হ্যাঁ, সেটা ন্যানো সেকেন্ডে হয়। এটা নিউরনের ক্ষমতা। আসলে সৃষ্টি খুব আশ্চর্য বিষয়, আর এই জিনিসটা মানুষ আবার বাস্তবে প্রয়োগ করতেছে, ভাবাই কঠিন। দেখেন যে যদি একটা এখন বর্তমান কোরাই 7 বা কোরাই 5 এ যদি কয়েক লক্ষ ট্রানজিস্টর থাকে, কয়েক কোটি, তো এই ট্রানজিস্টর গুলো সেট করে কিভাবে, সেটা একটা চিন্তা বিষয়। ওটাও ন্যানো টেকনোলজির মধ্যেই, ওটাও ন্যানো টেকনোলজি। আর ওইটাতে হচ্ছে সুপার ইম্পোজ, একটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা সুপার ইম্পোজ করা। স্যার আমাদেরকে একটু সুপার কম্পিউটারের ব্যাপারে যদি একটু বলতেন, গত ক্লাসে মেইন ফ্রেমটা বলছিলেন, তাহলে আমরা আরো একটু হয়তো সমৃদ্ধ হতাম আর কি। আচ্ছা, সুপার কম্পিউটার আসলে কিভাবে কাজ করে, সেখানে কতগুলো আর সমন্বয় থাকে বা কতগুলো সমন্বয় বলতে, হ্যাঁ এখন এই যে আমরা যে মেইন ফ্রেম যে কম্পিউটার ইউজ করছি এইটার প্রসেসিং পাওয়ার সর্বোচ্চ কতটুকু আছে, এটাকে আমি যেটা মেইন ফ্রেম যেটা আমি ইউজ করেছি সেটার কথা বলি। ওটা তো অনেক আগে, তখন ক্যাপাসিটি অনেক কম ছিল, এখনকার ডেস্কটপেও সেই ক্যাপাসিটি আছে। জি জি এখন এই যে এটা হচ্ছে প্রসেসরের যে ক্যাপাসিটি, আর প্রসেসর র্যাম বাস স্পিড, ওকে, পার সেকেন্ডে কত কি পরিমাণ হচ্ছে আপনার ইউজ করছে, কি বলে ইনস্ট্রাকশন সে প্রতি সেকেন্ডে এক্সিকিউট করতে পারছে। এরকম যদি আপনি একটা নোড তৈরি করবেন, নোড তো অলরেডি আছে আমাদের সার্ভার যেগুলো আছে, একটা সিঙ্গেল সার্ভার যেগুলো আছে, এটাকে যদি আপনি হাই প্রসেসিং সার্ভার গুলোকে 2টা 3টা 4টা যদি একসাথে করেন সেটা একটা মেইন ফ্রেম কম্পিউটার হয়ে যাচ্ছে। জি ঠিক আছে, এইবার সর্বোচ্চ লেভেলের সর্বোচ্চ লেভেলের আপনি এরকম 5টা 10টাকে আপনি একসাথে কাজ করান, দ্যাটস কল্ড সুপার কম্পিউটার, নাথিং এলস, আর কিছু না। যদি আপনি একই মোডে যদি সবগুলোকে কাজ করাতে পারেন তাহলে এটা একটা সুপার কম্পিউটার। সেটার স্পিড এবং ডাটা প্রসেসিং সিস্টেম, তারপর বাস স্পিড, সেটা কিরকম হয়? এটা ডিপেন্ড করবে, আর এটা ডিপেন্ড করবে আর্কিটেকচারের উপরে। আমি সেদিন ইয়েতে দেখলাম একটা, ওইটা কি বলে সবচেয়ে বড় যে সুপার কম্পিউটারটা এখন, সেটা হচ্ছে ইয়েতে চায়না, নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে। সবচাইতে বড় সুপার কম্পিউটার এটা চায়না, অনেকগুলো আপনি সুপার কম্পিউটারের যে লিস্ট আছে দেখছি, হ্যাঁ সবগুলোই চায়না। নাম হচ্ছে কি আমি একটা দেখলাম অনেকগুলো কয়েলের সমন্বয় মনে হচ্ছিল, যে এটা সম্ভবত ভিতরের স্ট্রাকচারটা এইভাবে তৈরি করতেছে, এরকমই দেখছিলাম। না 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 সেরকম না, কম্পিউটিং প্রসেসই এরকম। গুগলে মেবি থাকতে পারে, গুগলে আছে, গুগলে সবই আছে, আমি দেখলাম সেটা। তবে এটা আছে আপনার মাল্টি প্রসেসিং, মেইন ফোকাস হচ্ছে মাল্টি প্রসেসিং, তো সবগুলোতেই আছে মাল্টি প্রসেসিং, মাল্টিপল নোড, সেখানে আপনি মাল্টিপল নোড আপনি অ্যাটাচ করবেন। জি জি হ্যাঁ, এটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 10টা কি যখন একই প্রসেসিং এ আপনারা কাজ করাবেন, দ্যাটস ওয়ান কাইন্ড অফ সুপার কম্পিউটার। সেটার স্পিড কেমন হয়? স্পিড আপনি কিসের প্রসেসিং স্পিড কথা বলতেছেন? জি স্যার, প্রসেসিং স্পিড এবার আপনি যতটা নোড সেখানে থাকবে তার কম্বিনেশন হবে প্রসেসিং স্পিড। আচ্ছা আচ্ছা,
যতটা নোড হবে তার কম্বিনেশন। মানে আমাদের নরমাল ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার চেয়ে অনেক গুণ বেশি স্পিড, অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি। আমাদের দেশে কি স্যার একটাও নাই? সুপার কম্পিউটার আছে বাংলাদেশ ব্যাংকে। পরমাণু শক্তি গবেষণা একটা আছে, আমি যতটুকু জানি। বুয়েটে একটা থাকার কথা, সেটা অনেক আগের কথা, এখনকার জানি না। তারপরে হচ্ছে আসলে কি সুপার কম্পিউটারের স্পেসিফিক কোনো ফর্ম নাই যে কোনটা সুপার, কারণ আমার একটা বড় একটা সার্ভার আমার অফিসে আমি ইউজ করি, আপনার অফিসেও আপনি ইউজ করেন, সেটা আরো 5 বছর আগে আপনি কিনছেন সার্ভার, ঠিক আছে না? একটা বড় স্ট্রাকচারের একটু সার্ভার, একটু দেখতে শুনতে অনেক বড়, তাই তো? এখনকার ওকে আপনি ইউজ করছেন, কোনো সমস্যা নাই, সেটা লাইফ গ্যারান্টি মানে আই মিন কি লাইফও আছে, চলছে, সার্ভিস চলছে। বাট আজ এই 5 বছর পরে এসে আপনার অফিসের যে ডেস্কটপটা আপনি ইউজ করছেন দেখা যাচ্ছে কি অলমোস্ট সেম কনফিগারেশনে। জি, খেয়াল করেন তাহলে ওইটা সার্ভার, এটা কম্পিউটার কেন? আচ্ছা, দিনের পরিবর্তনে ওই সার্ভারের যে কনফিগারেশন তখন আপনি যখন কিনছিলেন সেটা সার্ভার, এখন হয়ে গেছে এটা ডেস্কটপের কনফিগারেশন। আর এখানে যখনই আপনি একটা সার্ভিস দিচ্ছেন এটা একটা সার্ভার হয়ে গেছে। সো এটার জন্য একটা সার্ভার হইতে গেলে মিনিমাম এই লাগবে, বা একটা মেইন ফ্রেম কম্পিউটার হইতে গেলে মিনিমাম এই লাগবে, এরকম কোনো ব্যাপার নাই। ব্যাপার হচ্ছে বেটার কোয়ালিটি, অনেক বেশি পরিমাণ দিতে পারবে। সো আমি যদি আমার অফিসের 4-5টা কম্পিউটারকে যদি আমি একসাথে করে একই কম্পিউটিং প্রসেসে রেখে যদি কাজ করতে পারি, আমি এটা ক্লেম করবো যে আমারটা সুপার কম্পিউটার বা মেইন ফ্রেম কম্পিউটার। আচ্ছা স্যার, এটা কি সুপার কম্পিউটার যে হার্ড ডিস্ক গুলো, এগুলো কি আমাদের এরকম হার্ড ডিস্ক না স্পেশাল তৈরি করা হয়? না, হার্ড ডিস্ক তো সম্পূর্ণ স্টোরেজের ফাংশন, সম্পূর্ণ ডিফারেন্ট ইস্যু। কম্পিউটিং এর সাথে হার্ড ডিস্ক কোনো বিষয় নেই। না, মেমোরি গুলো কিভাবে তৈরি করে, মানে ওটা কি স্পেশালি তৈরি করে নাকি আমাদের এরকম হার্ড ডিস্ক অনেকগুলো সাজায়? আচ্ছা, হার্ড ডিস্ক না, হ্যাঁ হার্ড ডিস্ক স্টোরেজ, প্রত্যেকটা ওটা তো সব স্টোরেজ। এই যে আপনার যত পার্ট বাই মনে স্টোরেজ এগুলো সাজায়, এটা পুরোটা স্টোরেজ, একটার সাথে একটা আর কি আপনার হচ্ছে কি বলবো, টেপ ড্রাইভ, স্টোরেজ আলাদা একটা ডিভাইসই আছে, স্টোরেজ ম্যানেজমেন্ট র্যাক আলাদা একটা র্যাক, পুরা র্যাকটাই স্টোরেজ, র্যাকিং করে মানে সেট করে সব একদম পুরা র্যাকটাই থাকবে আপনি স্টোরেজ, একটা এমডিএফ এর মতো নাকি? এমডিএফ ওই যে আমরা যেখানে সুইচ গুলো রাখি আর কি, নেটওয়ার্কে। হ্যাঁ, আচ্ছা, আপনি স্টোরেজ পুরাটাই একটা র্যাক, খালি স্টোরেজ, 2টা র্যাক, 5টা র্যাক, 10টা র্যাক, খালি স্টোরেজ দেখবেন। ওই স্টোরেজ ম্যানেজ করার জন্য আবার বেশ কয়েকটা সার্ভার থাকবে। আর আপনি যেখানে মেইন ফ্রেম কম্পিউটার বা সুপার কম্পিউটার বা হোয়াটএভার যে কম্পিউটিং প্রসেসিং আছে সেখানে সিম্পল স্টোরেজ থাকবে। আর তার মেইন হচ্ছে যেমন গুগলের স্টোরেজ, আপনি ওই একটা কম্পিউটারের সাথে তো হার্ড ডিস্ক যতটুকু আসে অতটুকুতে সার্ভ করবে না, তার জন্য আলাদা স্টোরেজ লাগবে, আলাদা স্টোরেজ ম্যানেজমেন্ট। অবশ্য আমি দেখছি গুগলেরটা, ইউটিউবে দেখছি অনেকক্ষণ ধরে। হ্যাঁ, এটা বিশাল একটা স্টোরেজ, একটা আলাদা একটা বিশাল 4টা-5টা র্যাক, 10টা র্যাক নিয়ে খালি স্টোরেজ, আরেকটা র্যাকে কম্পিউটিং, এবং ফ্লোরের উপর ফ্লোর করে তারা এরকম করছে। কারণ গুগলে তো একজনকে দিছে 15 জিবি, এরকম হাজার হাজার লক্ষ কোটি কোটি তো অ্যাকাউন্ট, কোটি মানুষকে দিয়ে রাখছে, অত জিবি তার আছে। শুধু একটা না তো, তার তো রিডান্ডেন্ট আছে। আপনাকে যে দিয়েছে, ধরেন গুগলের এখন ডাটা সেন্টার আছে 15টা ডাটা সেন্টার রানিং হচ্ছে ওয়ার্ল্ডে। হ্যাঁ, তো এই 15টা ডাটা সেন্টারের সাথে আমার সিঙ্ক হচ্ছে। জায়গা থেকে উনি একটু মিউট করেন। ক্যামেরার সামনে মুখ না খুললেও ঠিকাদাররা জানান প্রতিটি কাজের ক্ষেত্রে শতকরা হিসেব করে টাকা দিতে। এর ভাই কি হয়? ওখান থেকে আসতেছেন? না লেখা আছে তো না, মুশফিক ভাই, ইঞ্জিনিয়ার মতিন ভাই। আচ্ছা, এখন হয়েছে, হ্যাঁ ঠিক আছে। জি স্যার। ওকে, তো আমরা বলতেছিলাম গুগলের ডাটা সেন্টার যেটা, সেখানে আপনার আবার রিডান্ডেন্স আছে, সেখানে তো মাল্টিপল রিডান্ডেন্সি আছে। সেটা যেমন ওর একটা ডাটা সেন্টার, তার সাথে ডিআর আছে, থার্ড ডিআর আছে, ফোর্থ ডিআর আছে, রিকভারি সাইট গুলো অনেকগুলো আছে, আপনার ডাটা মাল্টিপল সাইটে রাখা আছে। সো কোনো একটা সাইট যদি কোনো কারণে ব্লক হয়ে যায়, আপনি অন্য সাইট থেকে আপনার ডাটাগুলো সে রিকভারি দিচ্ছে। তার মানে কি আমরা এটা বলতে পারি যে একটা সিঙ্গেল প্রসেসিং ইউনিটের অন্তর্ভুক্ত না থেকে অনেকগুলো প্রসেসিং ইউনিটকে কম্পাইল করে সুপার কম্পিউটার তৈরি করা হয়?
এটা কি না? একটা প্রসেসরকে না, অনেকগুলো প্রসেসিং ইউনিটকে কম্পাইল করে সুপার কম্পিউটার তৈরি করা হয়, এটা এরকম কিনা? অনেকগুলো প্রসেসিং ইউনিট, হ্যাঁ, অনেকগুলো প্রসেসিং ইউনিটকে কম্পাইল করে একটা প্রসেসিং ইউনিটে রূপান্তরিত করে সুপার কম্পিউটার। রাইট, সেটা একটা নোট তো অলরেডি আমরা করতেছি। আমরা ওই যে কোয়াড কোর প্রসেসর দেখলাম না, জি, সেটা তো অলরেডি এই সার্ভারে, সেটা সার্ভার বা আমাদের ল্যাপটপে অলরেডি মাল্টি প্রসেসিং আছে। জি, এইবার এটা একটা সার্ভারেই আমার 5টা 6টা 8টা প্রসেসর আছে, তাই না? একটা সার্ভারে এরকম ভিতরে আবার কোয়াড কোর আছে, এরকম আপনি 10টা সার্ভারকে আপনি একসাথে করেন, তাইলে কয়টা হবে? 80টা সার্ভার, ডেফিনেটলি সেটা হয়ে যাবে একটা সুপার কম্পিউটার। জি, সেটা একটা সুপার কম্পিউটার হয়ে যাবে। এর তো কোনো মানে এত প্রসেসের উপরে গেলে এটা সুপার কম্পিউটার বা নির্দিষ্ট নাই, এরকম নির্দিষ্ট নাই। আপনার র্যাম, আপনার এখন যে র্যাম, কত র্যাম হলে আপনি এটাকে ল্যাপটপ মানে ডেস্কটপ বলবেন, কত র্যাম থাকলে সার্ভার বলবেন, এটার কোনো ইয়ে নাই, নির্দিষ্ট নাই। গ্লোবাল হচ্ছে কম্পারেটিভলি লোয়ার ক্যাপাসিটি যেগুলো আছে সেটা ডেস্কটপে আমরা ইউজ করি, কম্পারেটিভ একটু হায়ার যেগুলো সেগুলোকে আমরা সার্ভারে ইউজ করি, আর একটু হায়ার যেগুলো আছে সেগুলোকে বলি মিনি, বা এটা হচ্ছে মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার। এটা একটা জেনারেল ক্লাসিফিকেশন আর কি। ওকে, আমরা এরপর হচ্ছে প্রসেস থ্রেড। এটা আরেকটা ইম্পর্টেন্ট একটা টপিক, প্রসেস থ্রেড। আমাদের পার্টিসিপেন্টরা কি সবাই আছেন লাইভে? আছে? জি স্যার, আছি স্যার। স্যার আছি স্যার। ঘুমায় যাচ্ছেন না তো কেউ? না স্যার, শুনতেছি। স্যার সুপার কম্পিউটারের একটা মাদারবোর্ড স্যার দেখতেছি, এটা কি একই নাকি না একটু ডিফারেন্ট? এখানে মনে হচ্ছে নট বেশি মনে হচ্ছে। আচ্ছা, সেটা সুপার কম্পিউটার তো আর সবাই তৈরি করে না। এসরো কিন্তু 58 সুপার কম্পিউটার, অনেক বিশাল মাদারবোর্ড দেখতেছি, অনেক কিছু আছে। ওইটার সেপারেট স্ট্রাকচার। হ্যাঁ, স্ট্রাকচারই সেপারেট। কিন্তু স্যার প্রসেসর মনে হচ্ছে এখানে সিঙ্গেল প্রসেসর মনে হচ্ছে। ছবি দেখে তো বুঝবেন না। আচ্ছা, আমরা আলোচনা করবো, করবো, অসুবিধা নেই। প্রসেস থ্রেড জি, এটা কি জিনিস? কে পড়বেন এখানে? কে আছেন? আমি পড়ি স্যার। জি। The process model discussed so far has implied that a process is a program that performs a single thread of execution. For example, when a process is running a word processor program, a single thread of instructions is being executed. Okay. এখানে এটা আগের কথাবার্তা অনেকটা, যে যখনই একটা ওয়ার্ড প্রসেসর রানিং আছে, একটা প্রসেস রানিং আছে অথবা এক্সিকিউট হচ্ছে অথবা ওয়েটিং এ আছে, একটা প্রসেস, সেখানে কি বলছে, যদি সিঙ্গেল থ্রেড হয় তাহলে একটা থ্রেড সেখানে এক্সিকিউট হচ্ছে। জি, ওকে। This single thread of control allows the process to perform only one task at a time. সিঙ্গেল থ্রেড যদি হয় ওই প্রসেসটা, তাহলে এট এ টাইম একটা কাজ করতে পারবে, একটা টাস্কে সম্পাদন করতে পারে। The user cannot simultaneously type in characters and run the spell checker within the same process, for example. গুড। তাহলে আপনি কি বুঝলেন এখান থেকে? স্পেল চেকার বিষয়টা বুঝলাম না। ইউজার কেন আপনি একটা টাইপ করতেছেন, হ্যাঁ, সাথে সাথে সেটা স্পেল চেক করতে পারে না? জি পারে। জি পারে। ওকে, দ্যাটস দ্য ইউজার। আমরা যে অটো কারেক্ট অপশন দিলে সেটা স্পেল চেক করে দেবে। তার মানেটা কি? যদি সিঙ্গেল থ্রেড হয় তাহলে আপনি টাইপ করবেন আবার স্পেল চেক করবেন, এটা পারবেন না। যদি মাল্টিপল থ্রেড হয় আপনি টাইপও করবেন, টাইপ করতেছেন আবার সাথে সাথে কি হচ্ছে, সে স্পেল চেক করে ফেলতেছে।
তার মানে ওই প্রসেসে স্পেল চেক, তার মানে আমাদের ওয়ার্ড যেগুলো আমরা ইউজ করছি সবগুলোতে স্পেল চেক করতে পারে। জি, সবগুলো করতে পারে। তাহলে এখানে থ্রেড কয়টা? এখানে হ্যাঁ, থ্রেড দুইটা, রাইট। আরো বেশি হতে পারে, বাট আমরা এই পর্যন্ত যা পড়েছি তাতে দেখলাম যে দুইটা, এই তো। হ্যাঁ, আবার অনেক সময় গ্রামাটিক্যাল এররও সে ধরে ফেলে। ওকে ফাইন, আরেকটা থ্রেড সেটা। জি, এরপরে most modern operating systems have extended the process concept to allow a process to have multiple threads of execution and thus to perform more than one task at a time, যেটা আগে আমরা বলেছি। This feature is especially beneficial on multi-core systems where multiple threads can run in parallel, যে এটা আমাদের বলা হয়েছে। তার মানে কি একই সময়ে অনেকগুলো থ্রেড হতে পারে। তাহলে আমরা থ্রেড কি জিনিস এটা আমাদের জানা দরকার স্যার। থ্রেড হচ্ছে একটা প্রসেসের একটা পার্ট, একটা প্রসেসের যে ছোট ছোট পার্ট থাকবে সেটা কি হচ্ছে এক একটা থ্রেড। একদম সিম্পল একটা ইনস্ট্যান্স কি আমরা একটা থ্রেড বলবো। তাহলে একটা প্রসেসের কয়টা থ্রেড থাকতে পারে? অনেকগুলো থ্রেড থাকতে পারে। ফর এক্সাম্পল আপনি কি বললেন? গ্রামার চেক, স্পেল চেক এন্ড রাইটিং এন্ড ইয়ে হতে পারে না আপনার, এটা হচ্ছে কি বলবো, ক্যান কালার করতে পারে। হ্যাঁ, কালার করতে পারে। আমি যদি কোথাও একটা ওয়ার্ড লিখি, ফর এক্সাম্পল কি লিখবো, LOVE, আমি এটা রচনা লিখতেছি, LOVE লাভ যেখানে পড়বে সেখানে সে কালার করে দিবে, রেড মার্ক হতে পারে না? হতে পারে। তাহলে এখানে কতটা থ্রেড ইনভলভ? মাল্টি থ্রেড, অনেক মাল্টি থ্রেড, রাইট। সংখ্যা আমাদের জানার দরকার নেই, আমরা মাল্টি থ্রেড, অনেকগুলো থ্রেড আমরা আরো অনেকগুলো কাজ করে, যেমন ওই যে স্মল লেটার ক্যাপিটাল লেটার করে দেয়, অটোমেটিক হয়ে যায় সেটা। আমার লিখলে ডেফিনেটলি সব এই যে প্রত্যেকটা একটা থ্রেড। আচ্ছা, আমাদের এখানে কি ওয়ার্ড ওপেন আছে? আমার এখানে করতে পারবেন স্যার? করতে পারবো আমি। তাহলে আমরা প্রত্যেকটা টাস্কে এক একটা থ্রেড বলতে পারি। এখানে প্রসেস, জি আমার এখানে প্রসেস কয়টা আছে? অনেকগুলি, 4 5 সিপিইউ মেমোরি প্রত্যেকটা কাজ করতেছে। 13টা আছে স্যার, উপরে 7টা, নিচে 6টা। হ্যাঁ, নিচে কয়টা? নিচে স্যার তো 74টা দেখতেছি। ওকে, আর উপরে আছে কয়টা? 8টা। এইবার আপনি বলেন। 80টা আছে। আচ্ছা, উপরের গুলা কি, নিচের গুলা কি? আমরা অলরেডি পড়েছি কিন্তু কলামার রো। এইটা স্যার উপরের গুলো হলো অ্যাপ্লিকেশন গুলো, আর এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস, হ্যাঁ ইন্টারনাল যে পাশের গুলো অ্যাপ্লিকেশন আর কি স্যার? উপরের গুলো অ্যাপ্লিকেশন, এটা আরেকটু উপরগুলো চালু আছে আর ভিতরে নিচের গুলো ব্যাকগ্রাউন্ডে চালু আছে, কিন্তু ডাইরেক্ট চালু নাই এরকম। এটা কি না? ঠিক আছে, এটাকে আমরা মানে বইয়ের ভাষায় পড়েছি, অলরেডি পড়েছি। সেটা কি? এই নিচের গুলো স্যার থ্রেড হবে, নিচের গুলো সম্ভবত থ্রেড, মাল্টিপল থ্রেড, আর উপরের গুলো স্যার যে বিভিন্ন রকম প্রসেস। না, ওই নাকি পিসিবি? না, আমরা প্রসেসটাকে দুই ভাগে ভাগ করেছি। প্রসেস হতে পারে বাই অপারেটিং সিস্টেম, বাই ইউজার। জি তার মানে নিচের গুলো হলো বাই অপারেটিং সিস্টেম আর উপরের গুলো হলো ইউজার। যে আমরা কি একটা লাইনে এটা পড়ছি না একটা জায়গায়? জি ইউজার পড়েছি, একটা লাইন আমরা পড়েছি যে দুই ধরনের হতে পারে। জি স্যার, একটা অপারেটিং সিস্টেম জেনারেট করে আর একটা ইউজার করে, ইউজার ডিফাইন্ড প্রসেস। জি স্যার, এবার ক্লিয়ার হয়েছে। তার মানে হিউম্যান বডি আরগা ওই হিউম্যান বডিতে গিয়ে আবার রোবটের কথা বলছিলাম, তাই না? জি তো হিউম্যান বডি রোবট আমাদের এই ক্ষেত্রে, আগে রোবট ছিল না আর কি, এখন নতুন রোবট যুক্ত হয়েছে, রাইট। আপনি আগের বইতে কখনোই রোবট পাবেন না, নতুন বই না হলে। এখন একটা ডেফিনিশন চেঞ্জ করতে হবে আর কি।
এটা হচ্ছে ঐচ্ছিক আর অনৈচ্ছিক পেশি স্যার। না আগে তো আমরা বইগুলাতে শুধু হিউম্যান বিং, কারণ কম্পিউটার চালায় কে? মানুষ চালায়। মানে হিউম্যানের বিকল্প রোবট চলে আসছে আর কি। রোবট আসছে, রোবট যদি চালু করে কোনো প্রোগ্রাম তাহলে সে হিউম্যানের মতো কাজ করছে। ওইটা ইন্টারফেস। আচ্ছা, তাহলে আমি যে বললাম যে আমাদের প্রত্যেকটা লাইন কিন্তু আমি মানে আপনাদেরকে যে শীটে দিয়েছি সেখানে স্পেসিফিক কিছু বিষয় আছে, ইম্পর্টেন্ট গুলাই শুধু দিয়েছি, আমরা সেটা পেলাম। ওকে, তাহলে আমরা এখান থেকে কি দেখলাম যে আমাদের ইউজার অ্যাপ্লিকেশন গুলো আছে, এগুলো ইউজার অ্যাপ্লিকেশন প্রত্যেকটাই এক একটা প্রসেস। এখানে আমাদের প্রসেস হচ্ছে এগুলো, এখানে সিপিইউ কত পার্সেন্ট ইউটিলাইজ হচ্ছে সেটা আমরা দেখছি, মেমোরি কত পার্সেন্ট ইউটিলাইজ করছে, ডিস্ক কত পার্সেন্ট, আর নিচের গুলো হচ্ছে সবগুলো এগুলো জেনারেট করছে কে? এটা আমি স্টার্ট করিনি, আমি জানিও না, এগুলো করেছে হচ্ছে বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড প্রসেস, অপারেটিং সিস্টেম নিজেই এগুলা করেছে। আচ্ছা, এইবার এখানে আমি চাইলে অনেকগুলা ক্লোজ করতে পারবো না, চাইলে কিছু ক্লোজ করতে পারবো। এটা কি ডিইউ মিটার মিটার আমার এখানে আছে, আমি এখানে কি করলাম? এন্ড করে দিলাম, চলে গেল। খেয়াল করছেন? জি। ওকে, এইবার আমি দেখি তো এইটা কি জিনিস, কম, এটা কি আমি পারি? কম সারোগেট হয়ে গেছে। এরকম অনেকগুলো আছে, এই যে অ্যাডব রিডার এগুলো করতে পারবেন, অনেকগুলো করতে পারবেন। এগুলো তো আমার হাতে আছে, এগুলোতে আমি পারবো। ওই নিচের ব্যাকগ্রাউন্ড প্রসেস যেগুলো চলে এগুলো আমি অনেকগুলো করতে পারবো না। সার্ভিস উইন্ডোজ এটা কি, এটা তো হোস্ট, এগুলা দেখেন আমি করলাম, সে আমাকে বলতেছে সার্ভিস হোস্ট, এটা সে বাই এটা হচ্ছে ডিফল্ট প্রসেস, ভিতর দিয়ে চলে, এটা আমি পারবো না। ওখানে হাত দেওয়া যাবে না। হ্যাঁ, এইখানে হাত দেওয়া যাবে না। এখানে হাত দিলে মানে কম্পিউটার সিস্টেমে তাদের প্রসেস তো সব নষ্ট হয়ে যাবে। কোনটা? সিপিইউ জিপিইউ নিচেটা জিপিইউ স্যার, জিপিইউ যেটা 11% ওই যে নেটওয়ার্কের পরে এই যে 9%, এই জিপিইউটা আমরা জানলাম না, আরো আছে স্যার। কোথায় এটা? এটা স্যার, এই যে যেখানে আপনার ছিল কাস্টর ছিল তার উপর একটা, এই যে ডান পাশে নেটওয়ার্ক, এই যে 0% নেটওয়ার্কের ডান পাশে জিপিইউ। হ্যাঁ, এরপর এইদিকে আরো আছে। হ্যাঁ জি, জিপিইউ। জিপিইউটা কি? জি, এটা জানা দরকার। জিপিইউ আর জিপিইউ ইঞ্জিন, এটা কি গ্র্যান্ড প্রসেস ইউনিট নাকি গ্রাফিক্স প্রসেস ইউনিট মেবি হইতে পারে। এটা আমি দেখি নাই, খেয়াল করিনি আসলে। তারপর পাওয়ার ইউজেস আর একটা আছে। হ্যাঁ, কে কতটুকু পাওয়ার ইউজ করছে, এটা পাওয়ার ইউজার। ওকে, এইবার এটা আমরা প্রসেস দেখলাম, আমরা জানলাম। এবার হচ্ছে ইয়েটা কোথায় আপনার, কি বলে এটার নাম? থ্রেড। এটা স্যার করতে হবে, ক্লোজ করতে হবে, দেন দেখা যাবে। না, থ্রেড আমাদের এখানেই আছে, এখানে আমরা থ্রেডটাও দেখে নিই। এক একটা প্রসেস আমরা প্রথমে এখানে দেখি যে কোথায় আছে। এটা গেল কই? ফাইন, ওয়ার্ড আছে। ওকে ফাইন, প্রত্যেকটার সাথে এক একটা প্রসেস আছে। সরি, এখানে আছে হচ্ছে পারফরম্যান্স। আমরা যদি এইখানে যাই তাহলে আমরা এইখানে দেখব হচ্ছে এই যে থ্রেড আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করেন, থ্রেডটা কি দেখতে পাচ্ছেন? থ্রেড গ্রাফিক্সটা এই যে জুমে আমার থ্রেডও এখন চলতেছে 15.8 থ্রেড চলতেছে। কোথায় লিখে আছে এটা? এই যে জুমে আমার 58 থ্রেড চলতেছে এখন। 58 তো দেই না। আমরা কি এটা দেখতেছি? কোনটা মেমোরির এখানে? আমরা তো দেখতে পাচ্ছি, এটা ঠিকই আছে। ও, আপনারা দেখতে পাচ্ছেন? জি। ও, এর পরেরটা দেখতে পাচ্ছেন না? না দেখা যাচ্ছে থ্রেড একটা দেখা যাচ্ছে 1000। এবার কি এবার দেখা যাচ্ছে? এবার ঠিক আছে। ওকে, এইবার খেয়াল করেন, এখানে আমার এখানে প্রথমে আছে ওয়ার্ড। ও, এইবার দেখেন আমার এখানে স্ট্যাটাসটা কি রানিং, এই যে সাসপেন্ডেড। জি, সাসপেন্ডেড, এগুলা সাসপেন্ড করা আছে। ওখানেই আছে, ওখান থেকেই।
ওই যে হ্যাঁ নিচে ওই যে টাস্ক ম্যানেজারের নিচের একটা অপশন আছে সেখান থেকে নিয়ে আসছি। তাহলে এখন আপনাকে থ্রেড দেখতে পাচ্ছেন? থ্রেড 57 থ্রেড, ঠিক আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, আর উপরের যে এই প্রসেস গুলো আছে, প্রত্যেকটা প্রসেসের একটা আইডি আছে, প্রসেস আইডি, আমরা সেটাও দেখতে পাচ্ছি, তাই না? প্রসেস আইডি হ্যাঁ দেখতে পাচ্ছি। যেমন জুমের 8912। জি জুমের 8912 পিআইডি মানে হচ্ছে প্রসেস আইডি। ওকে, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা এখানে হয়তো দেখতে পাচ্ছি, আমরা লিনাক্সে যখন কাজ করব, ইউনিক্সে, তখন এই প্রসেস আইডি আমরা এই উইন্ডোজে হয়তো কি করি, অ্যাজ ইউজুয়ালি আমরা এখান থেকে আমি টার্মিনেট করে দিতে পারছি, তাই তো? কিন্তু আমি ইয়েতে তো পারবো না। লিনাক্সে যখন আমরা কাজ করব তখন এই প্রসেস আইডিটা, প্রত্যেকটা প্রসেস আইডি আমরা আইডেন্টিফাই করব, করে ওখান থেকে আমরা প্রসেসটা কিল করব। আর উইন্ডোজেও করা যায়, সেটা আমরা দেখবো এখানে। তাহলে আমরা এখানে ক্লিয়ার যে আমাদের এখানে কতটা থ্রেড চলতেছে। এখানে আমার এখন সর্বোচ্চ প্রসেসর কে ইউজ করতেছে? সিস্টেম 160। না না না, আমার এখানে আপনি আমার ইয়েটা একটু খেয়াল করেন। থ্রেড হলো 160, এটা হলো সিস্টেম কার্নেল এন্ড সিস্টেম। হ্যাঁ, কার্নেল এন্ড সিস্টেম। না না, এটা জুমে ইউজ করতেছে স্যার। জুমে এক্স্যাক্টলি সর্বোচ্চ সিপিইউ আমার ইউজ করতেছে জুমে। তার থ্রেড হচ্ছে 57। এরপরে হচ্ছে audio.exe, আই মিন অডিও পার্ট আমার যে audio.exe, জি স্যার, সে ইউজ করতেছে। আমি কথা বলছি 9%, ডেস্কটপ উইন্ডোজ ম্যানেজার 2% বা কিছু একটা, আর কিন্তু নাই, বাকিদের কারো কোনো আমার সিপিইউ ইউটিলাইজ নাই, বাট সেগুলো রানিং এ আছে, তাই তো? জি, বাট রানিং এ আছে আমার এখানে আছে অনেকগুলোই। স্যার এখানে সিপিইউ যে চেঞ্জ হচ্ছে এবং এভারেজ সিপিইউ, এটা কি? এটা এভারেজ সিপিইউ এবং সিপিইউ দুটেই তো? হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার ইনসাইড। সিপিইউ মানে প্রসেসরের কতটুকু সে ইউজ করতেছে। এটা কি পার্সেন্টেজ? না, এখানে সিপিইউ ইউটিলাইজ না, প্রথমটা হচ্ছে পার্সেন্টেজ। আচ্ছা, সিপিইউ পার্সেন্টেজ। আচ্ছা ও মানে সিপিইউ পার্সেন্টেজ প্রথমটা। টোটাল ওই যে উপরে দেখেন প্রসেসে তো টোটাল আমার 24% সিপিইউ ইউজ হচ্ছে। জি। আর এমনি এভারেজে কি হইছে? নাই। মানে জুমে এত বেশি সিপিইউ ইউজ করে? ওরে আল্লাহ। না, আমি তো এখন কাজই করতেছি জুমে। আপনি অন্য একটাকে আরো মাল্টিপল দেন, আমি যখন অন্যগুলো অনেক প্রসেস অ্যাসাইন করব তখন আমার জুমের কম আসবে। আই মিন তখন দেখা যাচ্ছে কি কথা আসতে আসবে, কেটে আসবে, এরকম প্রবলেম হবে, পার্সেন্টেজ কমে আসবে। আপনি এখানে একসময় দেখেন আমি এখন ব্রাউজ করা শুরু করি অথবা আমি ইউটিউব চালাই, আসছে করে কমে আসবে, সবকিছু কমে যাবে। জি। তাহলে আমরা এখান থেকে প্রসেসটা দেখলাম, থ্রেড দেখলাম, প্রসেস আইডি দেখলাম, মেমোরি ইউটিলাইজেশন দেখলাম, এভরিথিং আমাদের এখানে দেখতে পাচ্ছি। এখানে আমাদের সিপিইউ দেখতেছি, আমাদের মেমোরি, ইমেজ, জুমে আমার মেমোরি এখন খাচ্ছে হচ্ছে কত কিলোবাইট? 2,41,488। এখানে হচ্ছে 241 এমবি, 241 এমবি। জি হ্যাঁ, 241 এমবি। 241 এমবি আমার মেমোরিতে ইউজ করতেছে। টোটাল এমবি হচ্ছে আমার এখানে আমার কত এমবি ইউজ হচ্ছে? 4200 এমবি। জি হ্যাঁ, এত এমবি ইউজ আছে। হোয়াটএভার, এটা হচ্ছে কোথায়? আমার ফিজিক্যাল মেমোরিতে। ফিজিক্যাল মেমোরির উপরে একটু খেয়াল করেন। ফিজিক্যাল মেমোরির হচ্ছে 53% আমার কম্পিউটার এখন ইউজ করতেছে। ওকে, এটা যখন আমরা যখন মেমোরি ম্যানেজমেন্ট করবো তখন দেখবেন যে এগুলাকে কিভাবে আমরা ইউজ করব। যদি আমার এখন আরো অনেকগুলো প্রসেস হয়, আমি এখানে আমার ব্রাউজারে আমি কোনো ভিডিও চালাচ্ছি না, আমি কোনো ওয়ার্ডে কাজ করছি না, আমি অন্য কিছু করছি না, যদি সেগুলো করি তাহলে রেজাল্ট কি হবে? আমার তো মেমোরি তো এত মেমোরি এখানে 53%। আমি শুধু জুমে আপনাদের সাথে কথা বলছি আর 2-1টা অ্যাপস আছে, তাহলে আমার এখানে কিন্তু আমার 53% হয়ে গেছে। হ্যাঁ, আমার র্যাম হচ্ছে 8 জিবি, তাহলে 8 জিবির অর্ধেক কত? 4 জিবি। জি, তাহলে আমার এখানে নিচে দেখা যাচ্ছে 4 জিবি। ক্লিয়ার? জি, এটুকু আপনারা এটুকু বোঝা যাচ্ছে 53% হলে এত জিবি ইন ইউজ। তাহলে আমি শুধুমাত্র এটুকু করছি, আরো অনেক কিছু আমি করতে পারি। তখন করলে রিফ্লেক্টটা কোথায় হবে?
সেই ক্ষেত্রে আমরা দেখবো যে মেমোরি ম্যানেজমেন্ট কিভাবে করবে, এই আমার অপারেটিং সিস্টেম কিভাবে এই মেমোরিকে ম্যানেজ করবে। আমি একটা জুম চালাচ্ছি, আর একটা কিছু চালাইলেই তো সে বলবে যে তোমার মেমোরি 100% অকুপাইড, তাই না? বলার কথা না? জি জি জি। বাস্তবে সেটা কখনোই বলবে না, কারণ সে মেমোরি ম্যানেজমেন্টটাকে এত সুন্দরভাবে করবে যে আমার যতগুলো প্রসেসই থাকুক না কেন প্রত্যেকটা প্রসেসকে সে মেমোরি অ্যালোকেট করবে, মেমোরি দিবে, মানে মেমোরি বলতে র্যামকে র্যামের জায়গা দিবে। সো তার জন্য অনেক টেকনিক আছে, সেটাকে আমরা বলছি মেমোরি ম্যানেজমেন্ট, আমরা সেখানে পড়বো। এখন আমরা প্রসেস ম্যানেজমেন্ট করছি, প্রসেসেও ডিস্কে কি আছে, ডিস্কে আছে এখানে ডিস্ক আমার ইউটিলাইজ হচ্ছে কোথায়, ডিস্কে আমার আইও আছে এত কেবি, কোনো ডিস্কে আমার কোনো ইয়া নাই, খুব কম। সিপিইউ তে আমরা পড়ছি এখানে 32% সিপিইউ ইউটিলাইজ হচ্ছে। তা আমার এত বড় একটা কম্পিউটারের যদি এতটুকু যদি চলে যায় তাহলে অনেকগুলো আমরা কিভাবে পড়বো সেটা এই প্রসেসে আমরা দেখলাম। ওকে, এইবার আমরা একটু আমরা ইয়েতে দেখি, সিএমডি তে গিয়ে আমরা এখানে দেখি স্যার শেয়ার করুন স্যার। স্যার আমাদের একটা বিরতি দরকার স্যার। সময় তো শেষের দিকে, বিরতি তো আজকে আর হয় নাই স্যার, একবারেই শেষ করে দাও। আজকে লিস্ট আমি শেয়ার করব। এইটা এখানে কি আছে বুঝছেন না? টাস্ক লিস্ট, পেয়েছেন? টাস্ক লিস্ট, জি জি। টাস্ক লিস্ট এগুলো কি সব কিলোবাইট? না না না, এই মেমোরি ইউজ না না, টাস্ক লিস্ট ওই যে 8K 32K সেটার কথা বলতেছি স্যার। মেমোরি ইউজেস কিলোবাইট মনে হয়। মেমোরি ইউজেস, রাইট, কিলো। আচ্ছা, এই যে প্রসেস আমরা অনেক সময় সার্ভারে, আমরা যখন বাস্তবে যখন আপনি কাজ করবেন, সার্ভারে যখন কাজ করবেন, তখন কি হয়, বাই ফোর্স কোনো একটা প্রসেসকে আমরা কিল করব। ওই উইন্ডোজে গিয়ে ওখানে এন্ড টাস্ক দিলাম না, ইয়েতে আপনার টাস্ক ম্যানেজারে, সেখান থেকে যাচ্ছে না, এরকম হতে পারে বাস্তবে প্র্যাকটিক্যালি। তাহলে আমরা কি করি, বিশেষ করে লিনাক্সের ক্ষেত্রে তো এটা করতেই হয়। উইন্ডোজেও টাস্ক লিস্টে আসলাম, আপনি কি দেখতে পাচ্ছেন আমার এখানে কয়টা টাস্ক লিস্ট আছে? জি, অনেকগুলা প্রসেস আইডি আছে, অনেকগুলা প্রসেস এখানে আইডি আছে, প্রসেস আইডি দিয়ে প্রসেসগুলো যেটা আমরা ওখানে দেখছি সেগুলো আছে। আমি এখান থেকে একটা এখন প্রসেস আমি উঠাই দিব, এটা হচ্ছে ক্যালকুলেটর, দেখি কতটা আছে। সিএমডি আছে 5820 কনসোল 5820 কনসোল। হ্যাঁ সিএমডি টাস্ক KIL কত 5 টাস্কিল 5820 টাস্কিল PID দিয়ে আমাকে ওইটা দিতে হবে, প্রশ্নবোধক। আচ্ছা PID 5820 কি পাইলেন, কি বুঝলেন? শেয়ার চলে গেছে, কিল হয়ে গেছে স্যার, প্রসেসটা কিল হয়ে গেছে, চলে গেছে। হ্যাঁ, ওই প্রসেসটা চলে গেছে। ওকে, তাহলে
ফরম্যাটটা কি লিখলেন স্যার, এটা লিখে দিবেন স্যার? ওইটা হচ্ছে সিএমডি। আপনার হোয়াইট বোর্ড লিখে দিতে পারেন। টাস্কিল PID এরপর হচ্ছে নাম্বারটা। এরপর হচ্ছে নাম্বারটা আপনি এখানে দিবেন, দিয়ে আপনি এখানে যদি হাইফেনটা দেন আপনি দেখতে পাবেন যে আর কি কি আছে, আর কি কি করা যায়। সো প্রসেস আমরা ফিল্টার করতে পারি, সিস্টেম প্রসেস করতে পারি। তারপরে হচ্ছে আমাদের process thread, inter-process communication. Inter-process communication. জি, আরেকজন একটু পড়েন। ইন্টার-প্রসেস, এটা আমার একটা খুব মজার বিষয়, সাবজেক্ট। আমরা একটু ধৈর্য সহকারে একটু পড়ি, দেখি কি বলে ইন্টার-প্রসেস কমিউনিকেশন। জি, Inter-process communication. Processes executing concurrently in the operating system may be either independent process or cooperating process. A process is independent if it cannot affect or be affected by the other process executing in the system. Okay. তাহলে সামারিটা কি দাঁড়াইলো? একটা প্রসেস সে নিজে নিজে রান করছে, সে কাউকে এফেক্ট করছেও না অথবা এফেক্টেড হচ্ছেও না, অথবা অন্য কেউ তাকে এফেক্টেড করছে না। এই ধরনের যদি প্রসেস হয় তাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট প্রসেস। ওকে, and then so any process that does not share data with any other process is independent. A process is cooperating if it can affect or be affected by the other process executing in the system. Clearly, any process that shares data with other processes is a cooperating process. Good. তাহলে রেজাল্ট কি দাঁড়াইলো যে প্রসেস যদি অন্য কারো কাছ থেকে এফেক্টেড না হয় অথবা ডেটাও শেয়ার করলো না, ইনফরমেশন শেয়ার করলো না, তাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট প্রসেস। আর যদি অন্য প্রসেস থেকে ডেটা শেয়ার করে তাহলে সেটাকে আমরা বলছি প্রসেস ডেটাও শেয়ার করবে, প্রসেসের স্টেটও শেয়ার করবে, তখন সেটাকে বলছি হচ্ছে কোঅপারেটিং প্রসেস। ওকে, দুই ধরনের প্রসেস। এইবারে আসছে আমরা মেইন পয়েন্ট। Cooperating process require an inter-process communication (IPC) mechanism that will allow them to exchange data and information.
there are two fundamental models of inter-process communications: share memory and message passing. Okay. তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? এটুকু আমরা কি বুঝলাম এখান থেকে? কোঅপারেটিং প্রসেসে ইন্টার-প্রসেস কমিউনিকেশন একটা মেকানিজম দরকার, যে ডেটা এবং ইনফরমেশন একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে শেয়ার করবে, নাকি? সেটা কি ধরনের হতে পারে? আমরা ওয়ার্ডে যদি কোনো কিছু লিখি, সেটা আমরা ইজিতেই এক্সেলে নিয়ে যেতে পারি অথবা কনভার্ট করতে পারি। তারপরে হচ্ছে মাল্টিপল প্রসেস যদি হয়, ফর এক্সাম্পল কি একটা এক্সেল শিটের ডাটা আরেকটা এক্সেল শিটে নিয়ে যাচ্ছি খুব ইজিতেই, সো এগুলো ডাটা আমরা ইজিলি শেয়ার করছি। এটা হচ্ছে মাল্টি প্রসেস কমিউনিকেশন বা ইন্টার প্রসেস কমিউনিকেশন। এই মেকানিজমটা যেটা বলছে দুইটা ওয়েতে, একটা হচ্ছে শেয়ার্ড মেমোরি শেয়ার করে অথবা একটা ইনফরমেশন পাস করে। জি, পরের লাইনটা। Okay. In the shared memory model, a region of memory that is shared by cooperating process is established. Process can then exchange information by reading and writing data to the shared region. Okay. এখানে তাহলে কি বলছে যে মেমোরি বলতে র্যামের জায়গাটা একটা জায়গা কি করব মাল্টিপল প্রসেসের জন্য বাই ডিফল্ট কি করে একটা র্যামের জায়গা একটা প্রসেসের জন্য অ্যালোকেট থাকে। প্রত্যেকটা প্রসেসের জন্যই র্যামে তার জায়গা অ্যালোকেট থাকে কিছু কিছু জায়গা। আর যদি শেয়ার্ড মেমোরি হয়, মেমোরি শেয়ার করে, তাহলে কি হবে পার্টিকুলার একটা মেমোরি একটা স্পেস দুইটো প্রসেসই শেয়ার করবে। এখানে সেটা বলছে দুইটো প্রসেসই শেয়ার করবে ওই মেমোরি। এটা হচ্ছে শেয়ার্ড মেমোরি প্রসেস। আর পরেরটা কি বলছে? In the message passing model, communication takes place by means of message exchanged between the cooperating process. সেখানে শুধুমাত্র মেসেজ আদান প্রদানের মাধ্যমে টেক্সট পাঠাবে, শেয়ার আই মিন কি প্রসেসের ইনফরমেশন শুধু শেয়ার করবে, ডেটা শুধু শেয়ার করবে, কিন্তু মেমোরি শেয়ার মডেল না। সেটা হচ্ছে ডেটা, একটা ডেটা লাগবে, ডেটাটা সেখানে শুধু পাস করবে। সো এইভাবে করে ইন্টার প্রসেস কমিউনিকেশনটা হচ্ছে দুটো মডেল, একটা হচ্ছে শেয়ার মেমোরি, একটা হচ্ছে মেসেজ পাসিং সিস্টেম, দুটো মডেল। আচ্ছা, এই ইন্টার প্রসেস কমিউনিকেশনটা আমাদের লাগবে কেন? কি কারণে লাগবে? ইনফরমেশন শেয়ারিং। Since several users may be interested in the same pieces of information, for instance, a shared file, we must provide an environment to allow concurrent access to such information. Okay. আওয়াজটা কোথায় হচ্ছে? এই টুম করে আওয়াজটা হয় কোথায়? Okay. Like a region for process cooperation, inter-process cooperation, inter-process. একটা প্রসেস আর একটা প্রসেস আমরা শেয়ার করব কেন? ইনফরমেশন শেয়ারিং এটা একটা কারণ। তাহলে আমরা একই ইনফরমেশন একই ফাইল আমরা মাল্টিপল প্রসেস ইউজ করতে পারবে। মাল্টিপল প্রসেস মিন মাল্টিপল ইউজার হতে পারে। সেকেন্ড বলছে কম্পিটিশন স্পিড আপ। If we want a particular task to run faster, we must break it into subtasks, each of which will be executed in parallel with the others. Notice that such a speed up can be achieved only if the computer has multiple processing cores.
সো ছোট ছোট পার্ট যেগুলো আছে প্রত্যেকটা ডাটা আমি একটা ডাটা বা একটা ইনফরমেশন যদি মাল্টিপলের জন্য অ্যালোকেট করি তাহলে কি হবে সে মাল্টিপল টাইম এটা র্যামে যাবে আসবে র্যামে যাবে আসবে আর ওটা যদি আমি শেয়ার করে নিই তাহলে পার্টিকুলার একটা লোকেশন থেকে সবাই শেয়ার করবে দ্যাটস আমার কম্পিউটেশন স্পিড আপ হলো মডিউলারিটি হচ্ছে সেটা ওয়ান কাইন্ড অফ প্রসেসিং ক্যাপাসিটি অফ স্কেলেবল মডিউলারিটি বলতে স্কেলেবল করা স্কেলেবলের জন্য আমার ইন্টারপ্রসেস অপারেশন লাগবে কনভেনিয়েন্স কাজের সুবিধার্থে even an individual user may work on many tasks at the same time একই সময়ে বিভিন্ন কাজ করতে পারে সেক্ষেত্রে আমরা ডাটা শেয়ার করতে পারি এটা শেয়ার করলে যেটা হবে মানে মেমোরি যদি শেয়ার করি মাল্টিপল ইউজারের জন্য আমার অ্যাক্সেস টাইমটা কমে যাবে সেক্ষেত্রে আমার আইও একটা বড় ফ্যাক্টর সেক্ষেত্রে কমে আসবে সো এইটা হচ্ছে ইন্টার প্রসেস কমিউনিকেশন আর কি আছে এটাকে মাল্টি প্রসেস আর্কিটেকচার আছে CPU শিডিউলিং আছে ক্রাইটেরিয়া আছে ওকে আমরা মাল্টি প্রসেস আর্কিটেকচারটা একটু দেখিনি এখানে মাল্টিপ্রসেস আমরা অলরেডি দেখেছি সেটা আমার এখানে অনেকগুলো ট্যাব আছে ট্যাবের সাইন এখানে মাল্টিপল প্রসেস হচ্ছে ট্যাবের সাইন আছে ব্রাউজারে সিবারেন ব্রাউজারে আমরা ইউজ করছি এখানে বলছে যে বেশ কিছু প্রবলেম হয় এই মাল্টি প্রসেস করতে গেলে দেখা যাচ্ছে কি একটা প্রসেস করতে গেলে একটা প্রসেসরে আমার যদি কি মাল্টিপল টাস্ক হয় ফর এক্সাম্পল আমি একটা ব্রাউজার গুগল ক্রোম আমি ইউজ করছি একটা ট্যাবে আমি জিমেইল ওপেন করলাম আরেকটা ট্যাবে কি ইউজ করলাম ভিডিও দেখতেছি আরেকটা ট্যাবে আমি অন্য কিছু ব্রাউজ করছি এরকম যদি হয় কোনো একটা ট্যাবে যদি কোনো প্রবলেম হয় পুরোটা ব্রাউজার আমার ক্লোজ হয়ে যায় সো এখানে ইউজাররা দারুণ একটা হ্যাম্পার হয় সেই কথাটা এখানে থাকার কথা a problem with this approach is that if a web application in any tab crash the entire process including all other tab displaying additional website crash as well পুরোটাই আমার ক্র্যাশ করে Google Chrome web browser was designed to address this issue by using multi-process architecture. ওরা multi-process architecture-ই ওইটা করছে Google Chrome-টাকে ডেভেলপ করছে যে মাল্টিপল ট্যাব ইউজ করলে কোনো একটা ট্যাবে যদি ইস্যু হয় অন্যটা হ্যাম্পার হবে না Chrome identifies 3 different type of processes. একটা ক্রোম আমি ব্রাউজ করলে অনেকগুলো প্রসেস দেখা যাচ্ছে কি সেখানে চলে আসছে টাইপ বলছে ওরা ব্রাউজার রেন্ডারার এন্ড প্লাগইন যেটা আমরা জানি ফ্ল্যাশ বা এই টাইপের ভিডিও এডিটিং এর জন্য মুভি রাউন্ডের জন্য যেগুলো আমরা ইউজ করি প্লাগইন এটা ইউজ হয় লজিক্যাল যে ব্রাউজার তো অ্যাজ ইউজুয়ালি ব্রাউজ করে লজিক্যাল যে বিষয়গুলো থাকে সেটা থাকে হচ্ছে রেন্ডারার তিনটা পার্টে ভাগ করছে ব্রাউজার রেন্ডারার আর আছে প্লাগইন এই তিনটা পার্টে ভাগ করে মাল্টি প্রসেস আর্কিটেকচারটাকে ডিজাইন করছে যেন একটা প্রসেস কোনো একটা প্রসেস যদি হ্যাম্পার হয় সেটা একটা ট্যাবে চলছে একটা ট্যাবে আমি ভিডিও চালাচ্ছি সেখানে কোনো ধরনের ইস্যু যদি হয় তাহলে অন্যটাতে যেন কোনো হ্যাম্পার না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমি অন্য একটা রেন্ডারার যেটাকে আমরা বলছি জাভাস্ক্রিপ্ট বা HTML বা হোয়াটএভার বা লজিক্যাল যদি কোনো ক্যালকুলেশন যদি চলে বা লজিক্যাল যদি কোনো ইস্যু থাকে মানে ডাইনামিক যে পেজগুলো আমরা ইউজ করি সো এই তিনটা ভাগে ভাগ করছে সো এভাবে করে আমরা এই মাল্টি প্রসেস আর্কিটেকচারের যে উইকনেস আছে আমরা ফ্যাসিলিটি আমরা নিতে পারি ওকে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে সিপিইউ শিডিউলিং এর আগে আমরা যেটা বললাম যে সিপিইউ শিডিউলিং অনেকগুলো প্রসেস যখন চলবে সিপিইউ কে কে কখন ইউজ করবে ওটাকে আমরা বলছি সিপিইউ শিডিউল কে কখন ইউজ করবে খুবই ইন্টারেস্টিং একটা টপিক
ওকে, সুজন গোমিজ আছেন? ইয়েস স্যার। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে সিপিইউ শিডিউলিংটা আমাদেরকে একটু বলেন তো, if you don't mind. Yes sir. CPU scheduling. CPU scheduling is the basis of multi-program operating systems by switching the CPU among processes. The operating system can make the computer more productive. In a তাহলে সিপিইউ শিডিউলিংটা কেন ইউজ করব? এক কথা যদি বলি, একটা কথা এখানে আছে, একটা ওয়ার্ড আছে, more productive. More productive, right? জি, পরের প্যারাটা। In a single processor system, only one process can run at a time. Others must wait until the CPU is free and can be rescheduled. সিঙ্গেল প্রসেসে হয়, সে আইডিয়াল থাকবে, রাইট? ওকে, the objective of multi-programming is to have some process running at all times to maximize CPU utilization. The idea is relatively simple. A process is executed until it must wait, typically for the completion of some I/O request. আচ্ছা, যদি একটা আইওর সাথে একটা আইও বা আইও ইয়া থেকে একটা ইনফরমেশন আউটপুটে পাঠাবে অথবা নেবে, এতে যদি অনেকক্ষণ সময় লাগে, তাহলে বাকি সময়টা সে কি করবে? এই সময়ে তার ক্যালকুলেশনের কিছু করার নাই, প্রসেসর আইডিয়াল বসে থাকবে। প্রসেসর এই সময়ে আইডিয়াল বসে থাকবে, টাইম অফ ওয়েস্ট যাবে, প্রোডাক্টিভিটি কমে যাবে। দ্যাটস ওয়াই আমরা কি করব? এই সিপিইউ কে মোর ইউটিলাইজ করার জন্য আমরা তার সময়টাকে ভাগ করব। ওকে, যেহেতু এই প্রসেসটা রানিং আছে, আইওর উপর ডিপেন্ড করছে, আই মিন ইনপুট নিচ্ছে, অনেক সময় নিচ্ছে, তার সময় লাগবে ইনপুটগুলা পেতে। আমরা এই সময় সিপিইউটাকে অন্য কাজে বিজি করি, অন্য একটা প্রসেসকে অ্যালোকেট করি। দ্যাটস দ্য শিডিউলিং। In a simple computer system, the CPU then just sits idle. All this waiting time is wasted. No useful work to accomplish. With multi-programming, we try to use this time productively. Several processes are kept in memory at one time. তাহলে মাল্টিপ্রোগ্রামিং এ সেটা আমরা সেইটা কি করছি? সেভারাল প্রসেস আর কেপ্ট ইন মেমোরি এট ওয়ান টাইম, মানে একটা সিঙ্গেল ইনস্ট্যান্স অফ টাইমে মাল্টিপল প্রসেস থাকবে। এই মাল্টিপল প্রসেসেই সিপিইউ ইউজ করবে, সিপিইউ এক্সিকিউট করবে একটা পরে একটা, বিভিন্ন ধরনের ওয়ে আছে, করে এই সিপিইউটাকে ম্যাক্সিমাইজ মানে ম্যাক্সিমাম ইউটিলাইজ করবে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, যেটা ওয়ান কাইন্ড অফ মাল্টি প্রোগ্রামিং। সিপিইউ শিডিউলিংটা স্যার কোথায় করে? আসলে আমি কনফিউজড। সিপিইউ শিডিউলিংটা, হ্যাঁ স্যার। ওকে, মজার একটা টপিক সিপিইউ শিডিউলিংটা। সিপিইউ কে এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। সিপিইউ কে আমি ব্রিফ দিয়ে দিই আপনি। সিপিইউ কে তাহলে আমরা কি করবো? সিপিইউ একটা প্রসেসর আছে, আই মিন প্রসেসিং ক্যাপাসিটি আছে, আমরা একটা প্রসেস চলছে, এই প্রসেস যদি মেমোরি লোকেশনের উপরে ডাটা ইনপুট নেওয়ার ক্ষেত্রে অথবা আউটপুট দেওয়ার ক্ষেত্রে যদি সময় লিঙ্গার করে, অথবা অন্য কোনো প্রসেসের উপর যদি ডিপেন্ড করে সে বসে আছে, এই সময় সিপিইউ এর কোনো কাজ নাই, অন্য একটা প্রসেস হইলে সে তারপরে গিয়ে ডাটা পাবে, অথবা ইনপুট থেকে ডাটা নিচ্ছে, তাহলে কি হবে? প্রসেসিংটা দেরি হবে, কম্পিউটেশনাল স্পিড মানে লেস হবে। যার কারণে আমরা কি করব? এই সিপিইউটাকে শিডিউল করে দিব
সে একটা নির্দিষ্ট সময় একটা প্রসেস করবে, অন্য প্রসেসে যাবে। মাল্টিপল শিডিউলিং আছে, শর্টেস্ট জব শিডিউলিং, তারপর হচ্ছে রাউন্ড রবিন শিডিউলিং, এ ধরনের অনেকগুলো শিডিউলিং অ্যালগোরিদম আছে। এর বেস করে সিপিইউটা রান করে আমাদেরকে মোর প্রোডাক্টিভিটি দেয়। আমরা নেক্সট ক্লাসে সিপিইউ শিডিউলিং এর অ্যালগোরিদম আছে, এটা নিয়ে ইন ডিটেইলস কথা বলবো। খুব মজার একটা টপিক, ভালো লাগবে। ওকে, আই থিংক আমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। আজকে এই পর্যন্তই। আপনারা আরেকটা ক্লাস করে এরপর আমরা মিড টেস্টে যাব। আরেকটা ক্লাস করে আমরা একটা মিড টেস্ট নেব। আর আপনাদের আগামী ক্লাস হবে হচ্ছে সোমবারে। আমাদের ফিজিক্যাল ক্লাস করার সুযোগ যেহেতু খুবই কম, আমরা আমাদের প্র্যাকটিক্যাল যে পার্টটুকু আছে সেটুকুকে অনলাইনেই করতে হবে। এখন সেই ক্ষেত্রে আপনাদের কি সবার কি কম্পিউটার বা ল্যাপটপ হলে এনাফ? কম্পিউটার ল্যাপটপ তো আছে প্র্যাকটিস করার জন্য? জি আছে। স্যার আমার আছে কিন্তু একটু লো কনফিগার আছে। বলছি যে স্যার আপনার আচ্ছা, আমরা যেহেতু আপনারা লং টাইম কি সপ্তাহে 2 দিন ক্লাস করতে অনেকেরই প্রবলেম হয়, বা পড়া বুঝতে বা কোঅপ করতে প্রবলেম হচ্ছে, সেটা ইস্যু না। আমরা এটাকে ইজি করার জন্য আমরা মাঝে মাঝে প্র্যাকটিক্যাল ক্লাস করব। সো আগামী সোমবার আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস আমরা স্টার্ট করব। এরপরের বুধবারে থিওরি ক্লাস হবে। আমরা নেক্সট কিছু থিওরি ক্লাস আগানোর পরে এরপরে হচ্ছে একটা মিড টেস্ট হবে। যতটুকু আমরা ডিসকাস করবো এর মধ্যে একটা মিড টেস্ট হবে, তারপরে লাস্টে ফাইনাল। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা যতটুকু পারি আমরা প্র্যাকটিক্যাল নিয়ে একটু ডিসকাস করব, কিভাবে আমরা আমাদের যে পার্টটুকু প্র্যাকটিক্যাল কি স্যার এই পিসিসি তে হবে না স্যার ল্যাপটপে? প্র্যাকটিক্যালটা হচ্ছে আপনারা করবেন। আমি আপনাদেরকে ওয়েস্ট একটা প্রবলেম হতে পারে, আমরা ভার্চুয়াল যার ল্যাপটপে আপনারা একটা ভার্চুয়াল বক্স তৈরি করে নেবেন, ভিএম বক্স। সেইখানে একটা আমরা ওএস সেটআপ দিব, সেটআপ দিয়ে বা লিনাক্সও দিব, উইন্ডোজও দিব, দিয়ে সেখানে উইন্ডোজের যে ফ্যাসিলিটিস গুলো আমরা নেয়ার সেগুলো আমরা সেখান থেকে আমি এখানে দেখাবো। আপনারা করবেন, ইস্যু হলে আমাকে বলবেন, আপনাদের স্ক্রিন শেয়ার দেওয়া যাবে, স্ক্রিন শেয়ার দিবেন, আমি সেখানে দেখবো কতটুকু হলো, কি করলেন, ভালো লাগবে। এটা প্র্যাকটিক্যালি যেরকম হয় খুব কাছাকাছি আমরা যেতে পারবো যদি আপনাদের সেই সদিচ্ছা থাকে। স্যার আসসালামু আলাইকুম। স্যার এই প্র্যাকটিক্যাল ক্লাসটা কি আর 2-1 ক্লাস দেরিতে করে স্যার? 2-1 সপ্তাহ দেরি হলে হয়তো আমি কোনো কম্পিউটার ব্যবস্থা করতে পারতাম।